এপাশ ওপাশ হই, কখন আবার তোমার পেটে ঢিসুম করে ঘুষি বসিয়ে দেই। মীরা হাসলো। লাগবে না। ও, তারপর কিছুক্ষণ নীরবতা। আচ্ছা কাব্য, মানুষ বড়ই অদ্ভুত তাই না? কখন কাকে ভালোবেসে ফেলে বলা যায় না। আমি মীরার দিকে তাকালাম। মীরা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আসলেই। একটা কাজ করবে? মীরা আমার দিকে প্রশ্ন ছুড়ে মারল। কি? আমার পেটে একবার হাত রাখবে? আমি চমকে উঠলাম, অবাক বিস্ময় নিয়ে মীরার দিকে তাকালাম। মীরার দৃষ্টি বরাবরের মতোই শান্ত। মেয়েটা এমন কেন? আমাকে অবাক করিয়ে দিল, অথচ নিজে একবারেই শান্ত। কি হলো? আমি ইতস্ত বোধ করলাম। না মানে, একবারই তো, তোমার ভালো না লাগলে থাক। শুধু একটা জিনিস অনুভব করিয়ে দিতে চাই তোমাকে, আর আমিও। কি অনুভব করতে চাই? প্লিজ একবার হাতটা রাখো। বলেই নিরীহ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এখানে নেই কোনো লোভ আর পাপ, নিষ্পাপ একটা মেয়ে যেন মীরা। আচ্ছা, প্লিজ। মীরা সোজা হয়ে শোয়া, চোখ বন্ধ করে নিল। মীরার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানেই রয়েছে একটা দেহের অস্তিত্ব। আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিলাম। হাত প্রচুর কাঁপছে, আমি প্রায় ঘামছি। অবশেষে হাত রাখলাম। মীরা জোরে একটা শ্বাস নিল, যেন কিছু অনুভব করছে। আমার স্পর্শ, আর আমি অনুভব করছি একটা অস্তিত্ব। আমি মীরার দিকে তাকালাম, চোখ বন্ধ করেই আছে। চোখ বন্ধ করেই আছে ও, আর মুখমণ্ডলও যেন মায়া ছড়িয়ে পড়েছে। একটা নেশা বোধ হচ্ছে, হারিয়ে যাচ্ছি মীরার মায়াবী মুখে। মীরা চোখ খুলে আমার দিকে তাকালো। কিছু অনুভব করেছো? মীরার চোখ কোণে খানিকটা পানি জমে আছে। হ্যাঁ। মীরা বলল, কি? একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠেছে। খুব ভালো লাগছে। তাহলে আরো কিছুক্ষণ রাখো আর অনুভব করো। বলে আমি হাসলাম। মীরা তার হাতটা আমার মাথায় নিয়ে এলো, চুলে বিলি কেটে দিতে লাগলো। কাল কটায় যাচ্ছি কাব্য? একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে। ও, আমি পেট থেকে হাত সরিয়ে নিলাম। এখন ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাতাসে চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে, মিষ্টি একটা ঘ্রাণ। মীরার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখলাম মীরা বিছানায় নেই। গেল কোথায়? আমি উঠে বসলাম। এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো মীরা। গুড মর্নিং। কফি। এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো। আমি ভ্রু কুঁচকালাম। তুমি রান্নাঘরে গিয়েছিলে? এমনি শুধু গিয়েছিলাম। আম্মু কফি বানিয়ে দিল তোমার জন্য। একা একা নিচে যাওয়ার কি দরকার? যদি কোনো অঘটন ঘটে? আরে কিচ্ছু হবে না, এত ভেবো না তো। উনি জানান কিছু হবে না, চুপটি করে এখানে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এসে কফি খেয়ে নিলাম। কাব্য, একটা কথা বলি? হ্যাঁ বলো, যতটা মন চায় বলো। মীরা হাসলো। ডিভোর্সের পরেও কি তুমি আমার যত্ন নেবে? আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। শুধু দ্বিধায় ফেলে দেয় মেয়েটা। হ্যাঁ, তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে। কোথায় তোমার ভাইয়া? এই রে, ফেসে গেলাম। এখন কি বলি? না মানে, তুমি যখন দেখেছো তখন এখানেই কোথাও আছে, খুব তাড়াতাড়ি বের করে নেব। আব্বু খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। মীরার মুখ উদাস হয়ে গেল। ভুল কিছু বলে ফেললাম? না। তাহলে উদাস কেন? এমনি। তারপর সকালের খাবার মীরাকে খাইয়ে দিলাম। আস্তে আস্তে বিকাল গড়িয়ে এলো। মীরা রেডি, আমিও রেডি। আম্মুকে বেরোনোর কথা বলে বেরিয়েছি। আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি। মীরাও নিশ্চুপ, গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে, তবে প্রতিদিনের মতো উৎফুল্ল নয়। আমি মোবাইল নিয়ে নীলাকে কল করলাম। প্রথমবার রিসিভ করলো না, পরে নিজেই ফোন করলো। হ্যালো নীলা। ওপাশ থেকে নীলা বলল, আমি ডিসিশন নিয়েছি। কি? মীরাকে নিয়ে এখন একজন লয়ারের কাছে যাচ্ছি ডিভোর্সের অ্যাপ্লাই করার জন্য। বলে আমি মীরার দিকে তাকালাম। মীরা গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে। নীলা বলল, তো? আমি বললাম, মানে তুমি খুশি না? না, তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম। মানে কি বলছো এসব নীলা? কেন, ভুল কিছু বললাম নাকি? তুমি কি ভেবেছো আমি কচি খুকি যে কিছু বুঝি না? তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো, তোমাদের মাঝে কিচ্ছু হয়নি, এটার কোনো গ্যারান্টি আছে? আমি বললাম, নীলা বিলিভ মি, সত্যি আমাদের মাঝে কিছু হয়নি। তুমি মীরাকে জিজ্ঞেস করো। নীলা বলল, ওকে আর কি জিজ্ঞেস করব? তোমাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে, আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি, শুধু টাইম পাস ছিল। কি ভেবেছিলে তুমি বিয়ে করেছো এতে আমি কষ্ট পেয়েছি? আরে এটা তো ইম্পসিবল, আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন। এখন তো তুমি বিবাহিত, আর আমার আপদও বিদায়। নীলা তুমি এতটা নিচে নামতে পারলে? আরে রাখ তোর ডায়লগ, নীলা সব পারে। এদিকে আমি কেঁদে দিলাম। নীলা তুমি, আরে ফোন রাখ। কেটে দিল। আমি কাঁদছি। নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো। ঠাস করে গাড়ির দরজা খুলে বাইরে বের হলাম। নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে। ফোনটা আছাড় মারলাম। মীরা হচকুচিয়ে গেল। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না। বাইরে বের হলো মীরা। আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে তাকালো। কি হয়েছে কাব্য? হঠাৎ কি হলো তোমার? আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম। কাব্য তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মীরা ভাঙা ভাঙা গলায় বলল। মীরাও কেঁদে দিয়েছে।
আমি নীলার কথা বললে কাঁদতে লাগলাম। মীরা বলল, কি হয়েছে নীলার? নীলা আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি কান্নায় ভেঙে পড়লাম, মীরাকে জড়িয়ে ধরলাম। মীরাও আমাকে শক্ত করে আঁকড়ে ধরলো। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। কিন্তু আমি কেঁদেই চলেছি, নিজেকে মানিয়ে নিতে পারছি না। মীরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার। মীরা গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলল। ড্রাইভার এসে পড়লো। মীরা আমাকে গাড়িতে তুলে নিল আর ওর কাঁধে মাথা চেপে ধরলো। কেঁদো না প্লিজ, শান্ত হও। তারপর আমরা বাড়ি ফিরলাম। ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায়। মীরা এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আম্মু এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তারপর মীরা আম্মুকে সব বলল। আম্মু বাকরুদ্ধ হয়ে গেল শুনে। খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন ওনার সাথে। সন্ধ্যা হয়ে গেছে, আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো। আমার খুব কষ্ট হচ্ছে। মীরা বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। মীরা নিজের হাতে খাবার খাইয়ে দিল আমাকে। রাতে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। কিছুদিন পর এখন অনেকটাই স্বাভাবিক আমি, মীরার কারণে। মীরা নিজেই আমার কেয়ার করে এখন। আম্মু আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। সেদিন তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে কাব্য, বলে আম্মু কেঁদে দিল। আম্মু প্লিজ, তুমি নিজেকে দোষারোপ করো না। যে চলে যাবে তাকে যেতে দিতে হয়। আর নীলা তো আমাকে ভালোবাসেনি, তাহলে এরকম ভাবেই দিনগুলো কাটছিল আমাদের। এখন মাঝে মাঝে ঘুরতে যাই মীরাকে নিয়ে। কাব্য এখন একটু স্বাভাবিক হয়েছে। ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, এখন বারান্দায় বসে আছে। আমিও গেলাম। কাব্য ঘুরে তাকালো আমার দিকে, মন ভোলানো একটা হাসি দিল। কি না মানে, সেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম তাই না? তো না মানে, তুমি তো চাও আমাদের ডিভোর্স হোক। সেদিন তো যাইনি, তাহলে? খুব কষ্ট করে বলল কথাটা মীরা। তুমি ডিভোর্স চাও তো কালই যাবো আমরা লয়ারের কাছে। কাব্য রেগে গেল, উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল। আমি জোর করে ধরলাম, প্লিজ তুমি রাগ করো না। আমি তো শুধু, ছেড়ে দাও আমায়। কেউ ভালোবাসে না আমাকে। ছেড়ে দিতে চাও তো আমাকে? ওকে, চলে যাও, যেতে পারো, আটকাবো না তোমাকে। বুঝলাম কাব্য খুব রেগে আছে। কাব্য শান্ত হও প্লিজ, ওটা তো তুমি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে এখন তুমিও সেটাই চাও? ছেড়ে দাও আমায়। আমি জানি কেউ আমাকে ভালোবাসে না। আমি জোর করে কাব্যকে বিছানায় বসালাম। ছেলেটা কাঁদছে, ওর মাথাটা আমার বুকে রাখলাম। আমি কি খুব খারাপ মীরা? কাঁদতে কাঁদতে বললাম। মীরা বলল, কে বলল তুমি খারাপ? তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? সরি, আর বলবো না। এই কানে ধরলাম, এবার হাসো। কাব্য হেসে দিল। এরপর মীরাকে নিয়ে বেড়াতে এলাম পার্কে। একটা ব্রেঞ্চে বসেছিলাম, হঠাৎ ভাইয়ের মতো কাউকে চোখে পড়লো। আমি এগিয়ে গেলাম, পেছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। পেছনে ফিরতেই আমি চমকে উঠলাম, এ তো ভাইয়া। ভাইয়াকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস তোকে কত খুঁজেছি। আমি কেঁদে দিলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরলো। সরি রে, বাসায় যেতে পারলাম না আমি, শুধু মীরাকে একটা জবাব দেওয়ার ভয়ে। এতদিন কোথায় ছিলি? সেদিন যখন বন্ধুর কার নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি, আর তারপর আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরি। মীরা ভাইয়াকে দেখে কেঁদে দিল, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতদিন তুমি? এত কষ্ট কেন দিলে আমাকে? ভাইয়া কেঁদে ফেললো। সরি মীরা, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। ভাইয়া মীরাকে জড়িয়ে ধরা থেকে ছাড়লো। মিশু মিশু বলতেই একটা মেয়ে এগিয়ে এলো, বেশ সুন্দর দেখতে। সরি মীরা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু এই মেয়েটাকে দেখছো? এই মেয়েটাই আমার জীবনটা বাঁচিয়েছে, সেবা করে সুস্থ করে তুলেছে। ওর ভালোবাসা আমি কিভাবে উপাখ্যান করি বলো? আমি মিশুকে ভালোবাসি। কথাগুলো বলে ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। মীরা পিছু হাঁটতে লাগলো, আর আমি নীরব দর্শক। কি হতে পারে ভাবছি। মীরা নিজেকে সামলে নিল, আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর বলল, ধন্যবাদ মিস্টার নিশান, আপনি বেশ বড় দিদার হাত থেকে বাঁচালেন আমাকে। আসলে কাব্য আমার স্বামী। এতদিন আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা পড়তো তখন আমি কাব্যকেই বেছে নিতাম। আই রিয়েলি লাভ হিম। চলো কাব্য, বলেই আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি করছে মীরা? গাড়ি স্টার্ট করো। মীরা, কোনো কথা না। আমিও আর কিছু না বলে আমি গাড়ি স্টার্ট করলাম, সোজা বাড়িতে গেলাম। মীরা বাসায় গিয়ে সোজা রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে। আমিও গেলাম। বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এটা কি হলো মীরা? কেন, কি হলো? ভাইয়াকে তুমি রেখে চলে এলে, আর মিথ্যা বললে কেন? কোনটা? তুমি আমাকে ভালোবাসো? মীরা কটমট করে আমার দিকে তাকালো। আসলে তুমি একটা গাধা। কোনটা মিথ্যা কোনটা সত্য তাও জানো না। কথাটা সত্য ছিল বলেই মীরা চলে গেল। আমি হিসাব মিলাতে লাগলাম। কি বলে গেল মীরা? কিছুদিন পর ওটির বাইরে দাঁড়িয়ে আছি আমি। ভিতরে আমার মীরার প্রেগন্যান্সির পেইন উঠেছে, প্রচুর ব্যথা। হাসপাতালে নিয়ে এসেছি। আমি কান্নায় ভেঙে পড়লাম এবং বসে পড়লাম ওটির সামনে। আব্বু আম্মু সান্ত্বনা দিচ্ছে আমাকে। আমি ভাবছি কি হবে আমার সাদা পরীটার। অতঃপর অপেক্ষার প্রহর শেষ হলো। ডাক্তার বেরিয়ে এলেন। আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার কাব্য, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর মীরা, নাও দে আর সেফ। আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ওটির ভিতরে ঢুকতেই মীরা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি পাশে গিয়ে মীরার হাত ধরলাম। তুমি হাসছো?
জানো আমার কি অবস্থা হয়েছে? তোমার কষ্ট হয়নি তো? মীরা আমার হাত শক্ত করে ধরলো। তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট বা ভয় পাই না। আমি আমার মাথা মীরার মাথায় ঠেকালাম। মীরা বলল, শুধু বউকে নিয়ে থাকবে, মেয়েকে কোলে নেবে না? আমি মুচকে হেসে মেয়েটাকে কোলে নিলাম। আচ্ছা, মেয়েটা আমার মতো হলো কি করে? মীরা রহস্যময় একটা হাসি দিল। কিছুটা অজানা আর রহস্যের মধ্যেই থাক। আসসালামু আলাইকুম। আজকের পর্বের মাধ্যমে কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে গেল। সো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।